এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। 50 কোটি? জি স্যার, আপনার খাতায় 50 কোটি টাকা জমা হয়েছে। আমি আপনার সেক্রেটারি নিতু। হ্যাঁ ম্যাডাম, 50 কোটি ঠিক আছে। আমার খাতায় যখন 50 কোটি টাকা জমা হয়ে যাবে তখন আমাকে কল করো, ঠিক আছে? বাই। ধুর, এমনি সময় নষ্ট করে দিল। 50 কোটি টাকার চক্করে 500 টাকার না চুনা লেগে যায়। মুশকিলে ক্যান্টিনে পার্ট টাইম চাকরি পেয়েছি। এর ফলে আমি অমিতার জন্য উপহার ম্যানেজ করতে পেরেছি। ভগবান করে ও যেন হ্যাঁ বলে দেয়, তো আমার লটারি লেগে যাবে। এ হচ্ছে আমাদের নায়ক বেচারা জয়বাবু। না এর মা বাবা আছে, না আছে মা বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি, কিন্তু বুদ্ধিমান আছে আমাদের জয়। এই জন্য স্কলারশিপের ওপর ভিত্তি করে গুজরাটের সবচেয়ে বড় কলেজে ভর্তি হয়ে গেছে। কিন্তু জয়ের তো ফাটা কপাল ছিলই, কিন্তু তার সাথে সাথে ওর জামার বোতাম আর জুতাও ছেঁড়া ছিল। যখন ক্যান্টিনে বড়লোক ছেলেরা দামি দামি খাবার খেত, তখন আমাদের জয় কোনায় বসে পাউরুটি জলে ডুবিয়ে ডুবিয়ে খেত। পড়াশোনায় তেজ ছিল, কিন্তু যেই হাত দিয়ে পেন ধরা উচিত ছিল, কিন্তু হাই সেই হাত দিয়ে জয় স্টুডেন্টদের গাড়ি পরিষ্কার করত। ক্যান্টিনের স্টুডেন্টদের এটো বাসন ধুত, আর স্টুডেন্টদের জুতো আর জলের বোতল নিয়ে স্পট বয়ের কাজ করত। কলেজের মেয়েরা জয়কে দিয়ে প্রেমপত্র আদান প্রদান করাতো। আর সাহস তো দেখো আমাদের জয়ের, কলেজের মেয়েদের প্রেমপত্র আদান প্রদান করতে করতে ও কাউকে ভালোবেসে ফেলেছে। আর যাকে সে ভালোবেসে ফেলেছে সে হলো কলেজের টপ বিউটি অনিতা, যাকে ও প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সাহস সঞ্চার করছিল নিজের মধ্যে অনেক বছর ধরে। হাই 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 করে দিল না অশুভ। ভাঙা প্লেট, ছেঁড়া চপ্পল, ভাঙা ফোনের লিস্টে ভাঙা হৃদয়টা আবার যোগ হতে যাচ্ছে না তো আমাদের বেচারা জয়বাবুর? কিন্তু ফাইনাল ভাবে নিজের ভয়ের ওপর জয় করে জয় নিজের কাজ যেমন তেমন ভাবে শেষ করে দৌড়ে অনিতার কাছে যায় নিজের মনের কথা বলার জন্য। হাই অনিতা। এখন যাও, পরে আসবে টেবিল পরিষ্কার করতে। এরকম কথা শুনে জয় একটু হকচকিয়ে যায়, কিন্তু ও ওখান থেকে যায় না। কিন্তু তারপরেও জয় অনিতার ধ্যান নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। অনিতা, আমি তোমার ক্লাসমেট জয়। ক্লাসে তোমার সিটের পেছনে আমি বসি। আমি তোমাকে এটা বলতে চেয়েছি যে আমি তোমাকে পছন্দ করি অনিতা। এটা কি বলে দিল জয়? অনিতার সাথে সাথে আরো ক্লাসের স্টুডেন্টরা জয়ের কথা শুনে একটা ধাক্কা খেয়ে গেল। সবাই অনিতাকে দেখতে লাগলো। এখন সবাই ভাবছে যে অনিতা এখন কি জবাব দেবে। জয়ের বুক জোরে জোরে ধকধক করতে লাগলো। অনিতা রাগে লাল হয়ে যায় আর জয়ের উদ্দেশ্যে বলে, এই কি বললি তুই গাধা? বাসন ধুতে ধুতে কি নিজের মাথাটাও ধুয়ে ফেলেছিস? ব্লাডি লুজার আর ট্রিপার। জয়ের সবার সামনে নিজেকে নিকৃষ্ট মনে হতে লাগলো। ওর মন ভেঙে গেল, কিন্তু ও আগে কি করবে বুঝতে পারছিল না। সব স্টুডেন্টরা জয়কে ঘিরে ধরে হাসতে শুরু করেছে। সবাই ওকে বেচারা জয় বলে রাগাতে শুরু করলো। ভালো, মেজাজটা আমার খারাপ করে দিল। ভগবান দেখতে ভালো না বানালো বুদ্ধি তো দিয়েছে, কিন্তু এর মাথা তো শুধু পরীক্ষায় পাশ অব্দি সীমিত। তোর স্ট্যাটাসের উপরে আমি, আর তুই আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিস? আরে একটা শার্ট তো কিনতে পারতি। আর এই যে টি শার্টটা পরে আছিস, এটা তো ধুতে ধুতে রঙই উঠে গেছে, আর তুই এই অবস্থায় আমাকে প্রেমের প্রস্তাব দিতে চলে এসেছিস? ছি। আর তখনই অনিতার চোখ গেল ক্যান্টিনের বাইরে 30-35 লাখের সুন্দর একটা জিপ গাড়ির উপর, যার ভেতর থেকে ওর প্রেমিক অরূপ বের হতে থাকে আর সোজা অনিতার কাছে আসে। অরূপের হাতে খুব দামি আর লাক্সারি ব্যাগ ছিল। অনিতা অরূপকে জড়িয়ে ধরে জয়ের নামে অভিযোগ দিচ্ছিল। অনিতা অরূপকে বলে যে জয় সবার সামনে ওকে বিরক্ত ও প্রেমের প্রস্তাব দিয়েছে। এটা শুনেই অরূপ জয়ের দিকে রাগি চোখে তাকায়। বেচারা মনে করে অনিতা তোর কাছ থেকে 2-4টা নোট কিনে নিল, আর তুই মনে করেছিস যে এর বদলে তুই অনিতাকে নিয়ে নিবি আমার থেকে। মানলাম তুই আমাদের এঁঠো বাসন ধোয়ার পয়সা পাস, কিন্তু ওই বাসনটা পরিষ্কার হওয়ার পর ওটার মধ্যে নিজের মুখ দেখেছিস। না আছে টাকা, না আছে চেহারা, আর না আছে বডি, আর তার ওপর থেকে তুই অনাথ। তোর কাকার মুখ তো এখন পর্যন্ত এই কলেজের কেউ দেখলই না।
তো কোন কথায় ভিত্তি করে তুই অনিতাকে প্রপোজ করলি? অরূপের কথা জয়ের গায়ে কাটার মতো লাগছিল, কিন্তু অরূপের কথাগুলোতে যখন অনিতা হাসছিল তখন অনিতার ওই হাসিটা অনেক কষ্ট দিচ্ছিল জয়ের মনে। জয় মাথা নিচু করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে, আর তখনই অরূপের নজর যায় জয়ের হাতের গিফট বক্সের ওপর। আর তখনই অরূপ জয়ের রাস্তা আটকায় আর ও জিজ্ঞেস করে, এটা কি? অরূপের এই কথা শুনে জয় সাথে সাথে হাতটা পেছনে নিয়ে নেয়, কিন্তু অরূপ জয়ের হাত থেকে ঝটকা মেরে গিফটের বক্সটা ছিনিয়ে নেয় আর এটা বলে যে, দেখি তো যে প্রেমিক কি নিয়ে এসেছে প্রেমিকার জন্য। যতটা ভালোবাসা নিয়ে জয় এই বাক্সটা প্যাকিং করেছিল ততটা হিংস্রতা নিয়ে অরূপ ওই গিফট বক্সের প্যাকিংটা ছিঁড়ে ফেলে। বক্সের ভেতর থেকে পাথরের একটা ক্লিপ বেরিয়ে আসে, যেটা দেখে অরূপ জোরে জোরে হাসতে শুরু করে। তুই সত্যি বেচারা জয়, তুই এই একটা কম দামের ক্লিপ নিয়ে অনিতাকে প্রেমের প্রস্তাব দিতে এসেছিস? সাহ! অরূপ অনিতাকে জিজ্ঞেস করে, আমি তোমার জন্য খুব খারাপ ফিল করছি। আমি তোমার স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে তোমার জন্য 2 লাখ টাকা গিফট নিয়ে আসলাম, আর আমার প্রতিদ্বন্দ্বী তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সামান্য চুলের ক্লিপ নিয়ে এসেছে। অনিতা খুশি হয়ে অরূপের দেয়া ব্যাগটা নিজের বুকের সাথে জড়িয়ে জয়ের দিকে তাকিয়ে রাগে বলতে থাকে, আরে না বাবু, এই ছোট লোকের গিফট কোনো গিফট হলো? এটা আমি তো দূরে থাক, আমার থেকেও গরিব কোনো মেয়ে নিতেও মানা করে দিবে। অনিতার কথা শুনে সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো, আর জয় অনিতার এই খোঁচা মারা কথাগুলো সহ্য করতে পারছিল না। জয়ের আগে অরূপের হাত থেকে ওই চুলের ক্লিপটা নিতে যাচ্ছিল, কিন্তু অরূপ সেই ক্লিপটা মাটির মধ্যে ফেলে দিল। তার ফলে ক্লিপের মধ্যে লাগানো সব পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জয়ের এই ভেবে রাগ লাগে যে এই একটা ক্লিপ কেনার জন্য ওর হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে বাসন ধুতে ধুতে, আর এখন তার মনের সাথে সাথে ক্লিপটারও সমাপ্তি হয়ে গেল। আর জয় নিচে ঝুঁকিয়ে ওই ক্লিপগুলোর পাথরগুলো এক জায়গায় জড়ো করতে থাকে। আর অন্যদিকে অনিতা অরূপের দেয়া এত দামি গিফট পেয়ে সবার সামনে আমার হিরো বলে অরূপের গালে কিস করে, আর দুজনে মিলে সবার সামনে জয়কে নিয়ে মজা উড়িয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে অরূপ তার বন্ধুদের ইশারায় বলে যায় ফ্রেন্ডস চালিয়ে যাও বলে ওখান থেকে চলে যায়। আর ওর বন্ধুরা জয়কে নিয়ে মজা করতে থাকে। কখনো ওরা জয়ের টি শার্ট ধরে টানাটানি করছে, বা কখনো নিজের জুতাটা ওর হাতের উপর রাখছে। আর ওখানে দাঁড়িয়ে থাকা কিছু মেয়ে বেচারা জয় বলে ওদের সঙ্গে তাল মেলাতে থাকে। আর তখনই ক্যান্টিনের বাইরে লাল কালারের একটা লাক্সারি কার এসে দাঁড়ায়, আর তা থেকে সব স্টুডেন্টরা উত্তেজিত হয়ে পড়ে, ভাবে যে এই কারের ভিতরে কে আছে। আর ওরা সবাই ভাবছে যে আজকে ওদের কলেজে কোনো ভিআইপি গেস্ট বা সেলিব্রিটি এসেছে। তখনই কার থেকে বেরিয়ে আসলো সুন্দর একটি মেয়ে, আর তার পরনে রয়েছে দামি ছোট জামা, চোখে চশমা আর হাই হিল পরে ভেতরে ঢুকলো। ওকে দেখে সবার হৃদয়টা থেমে যায়, আর তাকে দেখেই কলেজের অর্ধেক স্টুডেন্টদেরই একতরফা ভালোবাসা হয়ে যায়। সবাই ওকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ও কারো দিকে না তাকিয়ে সোজা জয়ের কাছে যায়। আর জয় যেই পাথরগুলো এক জায়গায় জড়ো করছিল, ও জয়কে সাহায্য করে সেই পাথরগুলো এক জায়গায় জড়ো করতে। সব স্টুডেন্টদের সাথে সাথে জয়েরও মুখ হা হয়ে যায় এটা দেখে। হাই আলেক স্যার। আলেক নাম শুনতেই জয় হতভম্ব হয়ে যায়। কলেজের কেউ জানে না যে জয়ের আসল নাম আলেক। জয় হতবুদ্ধি হয়ে নিতুর দিকে তাকায়। আমি আপনার সেক্রেটারি নিতু সেন। 50 কোটি মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি এখানে কি করছো? টাকা কি নগদ দেবে? কালো টাকা? আপনি যদি চান তো টাকা আমি ক্যাশে দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। টাকা সব আপনারই, সব সাদা টাকা। চলুন স্যার, বাদবাকি কথা আপনার কারে গিয়ে করি। জয় গাড়ির দিকে চাইল। জয় এইসব গাড়ি শুধু সিনেমাতেই দেখেছে। যদি অরূপের গাড়ি লাখ টাকার হয় তাহলে এই গাড়িটা 2 থেকে 3 কোটি টাকার হবে। জয় মনে মনে ভাবতে থাকে এত সুন্দর সুযোগের সদ্ব্যবহার করাই যায়। সব স্টুডেন্টদের ধ্যান ছিল এক কারের ওপর, নয়তো নিতুর ওপর। সম্মানের সাথে বেরোনোর জন্য জয়ের কাছে এটাই বেস্ট রাস্তা ছিল। যদিও ভেতরে ভেতরে জয় ভয় পেয়েছিল, কিন্তু সবার সামনে থেকে ও ঠাট মেরে ও নিতুর সঙ্গে গাড়িতে গিয়ে বসে গেল। আজ প্রথমবার জয় কারে বসলো, কিন্তু ও খুব টেনশনে ছিল যদি ওর পুরনো আর নোংরা জামা দিয়ে কার খারাপ হয়ে যায় তো ওর আবার টাকা গচ্ছা না লেগে যায়। ম্যাডাম আমি সরি, আমাকে আগেই বলা উচিত ছিল যে আমি ওই আলেক না,
কলেজ থেকে তো একটু আগে ঠাট মেরে বেরোনোর জন্য আপনার সাথে এসেছিলাম। কলেজ থেকে একটু আগে গিয়ে কারটা একটু থামিয়ে দেবেন, আমি নেমে যাব। স্যার, আপনি সত্যিকারের আলেক, আর আমি সত্যি আপনার সেক্রেটারি নিতু সেন। আপনার দাদু অজয় ব্যানার্জি আমাকে আপনার সাহায্য করার জন্য সেক্রেটারি রূপে কাজে নিযুক্ত করেছে। আমার দাদু, যে কিনা নিজের জন্য একটা ডাক্তার নিযুক্ত করতে পারে না, সে আমার জন্য সেক্রেটারি কোথা থেকে রাখবে? আমার মনে হচ্ছে আপনি কোথাও বুঝতে ভুল করেছেন, বুঝলেন? নিতুর মুখে ছিল এক রহস্যময় হাসি। এই ভুল বোঝাবুঝি দূর করার জন্যই আপনার দাদু আমাকে এখানে পাঠিয়েছেন। নিতু নিজের ফোন থেকে কাউকে ভিডিও কল করলো। যখন ফোনের মধ্যে রিং বাজছিল তখন মিতু নিজের ফোনটা জয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার যত প্রশ্নের উত্তর সব আপনার দাদু দেবেন। জয় বিভ্রান্তিতে পড়ে। যখন নিতুর কাছ থেকে ফোন নিল তখনই কল লেগে গেল, আর জয় দেখতে পেল ফোনের মধ্যে আনুমানিক 65 বছরে সুন্দর কাপড় জামা পরে এক বৃদ্ধ মুখে হাসি ঝুলিয়ে জয়কে দেখছে। ওনাকে দেখে জয়ের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। দাদু? জয়ের দাদুর সঙ্গে আনুমানিক 2 থেকে 3 বার জয়ের দেখা হয়েছিল, ওটাও কয়েক বছর আগে। তখনকার দাদু আর এখনকার দাদুর মধ্যে অনেক তফাৎ। আগের যে দাদু ছিলেন তিনি তো তার পানের খরচের জন্য ও তার কাকার কাছ থেকে টাকা নিতেন, কিন্তু এই দাদুকে দেখে তো মনে হচ্ছে উনি যে খাবারটাও খান 18 ক্যারেট গোল্ডের থালায় খাবার খান। দাদু জয়ের মুখের হতভম্বতা দেখে ভালোবেসে বলেন, আমি জানি জয়, তোমার মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি এটার এখন কোনো উত্তর দেব না। যখন সময় হবে তখন তুমি তোমার উত্তর পেয়ে যাবে। কিন্তু তোমার এখন এটা জানা জরুরি যে না তুমি অনাথ আর না তুমি গরিব। আমাদের ফ্যামিলি গুজরাটের সবচেয়ে বড় লোক ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলি একটা পড়ে, আর তুমি আমাদের একমাত্র বংশধর। এই কথাটা শোনার পর জয়ের খুশি হওয়ার বদলে আরো বেশি রাগ হয়। ক্যান্টিনের অপমান তার মনের মধ্যে এখনো তাজা ছিল। আমি যদি এত বড় লোক হই থাকি তাহলে কেন এতদিন আমার কাছ থেকে এই কথাগুলো লুকিয়েছেন? আমার পরিবার থাকা সত্ত্বেও কেন আমাকে কাকার ঘরে রাখলেন? এত টাকা পয়সা থাকার পরেও কেন আমাকে গরিবের জীবন পালন করতে হলো? আপনি তো জানেন না, আপনার এই একটা মিথ্যা কথার জন্য আমি কত কিছুর ভেতর থেকে সাফার করেছি। লোকে আমাকে অনাথ বলতো, আমি গরিব বলে আমাকে মজার পাত্র বানাতো, আর আপনি এইসব দেখেও চুপ ছিলেন কেন দাদু, কেন? আমি যা কিছু করেছি তার পিছনে একটা কারণ ছিল, আর এখন সময় এসে গেছে তোমাকে ওই কারণটা বলার। এমন কি কারণ ছিল যে একজন দাদু তার নাতির সঙ্গে এরকম করলো? কারণ জানার পর কি জয় তার দাদুকে মাফ করে দেবে, নাকি ওর বিশ্বাসটা সারা জীবনের জন্য দাদুর উপর থেকে উঠে যাবে? এটা জানার জন্য শুনতে থাকুন বেচারা জয়ের কোটিপতি হওয়ার কাহিনী। দাদু, আগে 20 বছর পেরিয়ে গেছে, আর এখন রহস্য বাড়িও না। দয়া করে বলো কি কারণ ছিল আমার সাথে এরকম করা? এত টাকা পয়সা হওয়া সত্ত্বেও আমি সেই লো ক্লাস জীবনযাপন করেছি। আমি তো এটাই চেয়েছিলাম তুমি টাকা আর পাওয়ার থেকে দূরে থাকো, কেননা আমি চাইনি তুমি তোমার বাবার মতো হও, কারণ ও ছিল। আমার বাবা কি দাদু? আর বাবার নামে নিতেই তুমি এত রাগ কেন করছো? কি হয়েছে? চুপ কেন? কিছু তো বলো দাদু। ধুর, ছাড়ো, আমি কাকার কাছে থেকে জেনে নিচ্ছি। ও তোমার কাকা নয়, ও ছিল আমার বিশ্বস্ত লোক যাকে আমি রেখেছিলাম তোমার দেখাশোনার জন্য, আর এখন ও চলে গেছে আরেকজনের পর থেকে। ও তোমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট করবে না। কি? দাদু ভাই, সময় আসলে তুমি সব জানতে পেরে যাবে। এখন শুধু আমি এটাই দেখতে চাই যে এতদিন তুমি যে জীবনটা ছোটবেলা থেকে কাটিয়ে এসেছো সেই জীবনের উপর ভিত্তি করে আমি দেখতে চাই তুমি আমাদের ব্যানার্জি বংশের যোগ্য উত্তরাধিকারী হতে পারবে কিনা। আমি এখন তোমার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ডিপোজিট করে দিয়েছি, আর দাদু ভাই তুমি যদি এরপর টাকা থেকে আরও টাকা বানাতে পারো তাহলে বুঝে নিও তোমার সেই পরীক্ষাটি আমি নিচ্ছি, তাতে তুমি সফল হয়েছো। আর যদি তুমি এই 50,000 যেটা দিয়েছি সেই 50,000 আবারও কমাও, তাহলে তুমি ভুলে যেও যে তোমার কোনো বড়লোক দাদু ছিল। আমি তোমাকে ত্যায্যপুত্র করে দেব। নিতু তোমাকে এই বিষয়ে সাহায্য করবে, আর তোমাকে এই কাজের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর এটা বলার পর দাদু ভিডিও কল কেটে দেয়। নিতু ম্যাডাম, দয়া করে প্লিজ আমাকে চিমটি কাটো না। সকাল থেকে আমি জিরো ছিলাম, আর এখন নিজেকে নিজেই সিনেমার হিরোর মতো মনে হচ্ছে।
নিতু ম্যাডাম, সত্যিই কি আমার অ্যাকাউন্টে 50 কোটি টাকা এসে গেছে? জয় স্যার, প্লিজ আমাকে ম্যাডাম বলে ডাকবেন না। আপনি আমার স্যার হন, আর এই পার্সটা আপনার জন্য। এই পার্সের মধ্যে আপনার ব্যাংকের নতুন খাতার 50 কোটি টাকা ট্রান্সফারের সব জানকারি আছে। আপনার ব্যাংকের নতুন পিন নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার আর যে ডিটেলস সব আমি আগেই মেসেজ করে দিয়েছি। আপনার কোনো কিছু দরকার পড়লে আপনি যে কোনো সময় আমাকে কল করতে পারেন। হায় আফসোস, আর কিছুক্ষণ আগে যদি এই পার্সটা আমার কাছে থাকতো তো অনিতা আমার সঙ্গে থাকতো। ভালোই হয়েছে পার্সটা তখন আমার কাছে ছিল না, না হইলে তো আমি কখনোই জানতে পারতাম না অনিতা আমাকে না আমার টাকাকে ভালোবেসেছে। যতক্ষণ না আমি আমার দাদুকে এটা প্রমাণ করতে পারছি যে আমি ওনার যোগ্য উত্তরাধিকারী, ততদিন আমি এই রকম অনাথ জয় হয়েই থাকবো, নাকি জয় ব্যানার্জির নাতি। নিতু জয়কে ওর হোস্টেলে নামিয়ে দিয়ে চলে যায়, আর জয় ওই কারটা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেমন করে একটুখানি সময়ের মধ্যে ওর পুরো জীবনটাই পাল্টে গেল। কিছুক্ষণ আগে ও একজন ভিখারি ছিল, আর এখন নিজেকে নিজের রাজার মতো মনে হচ্ছে। যখনই ও ওর রুমে যায় তখনই ওর রুমমেট রাজ ওকে জিজ্ঞেস করে, কি হলো ভাই, কি বললো অনিতা? ওর কথার উত্তরে জয় কিছু বলবে তার আগেই হোস্টেলের হেড বয় তেজ জয়ের মজা উড়িয়ে বলল, এই জয়, আই লাইক ইউ টু। আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম, কি কখন জানি কোন ভিখারি এসে আমাকে প্রপোজ করবে। কি আর বলবো, শিওর ওকে নাই বলছে। আরে ও যখন আমাকে রিজেক্ট করে দিল, আর ও তো একটা ভিখারি, ওর তো কোনো চান্সই নেই। তেজ একটা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে, আর ও নিজেকে সবার থেকে বড়লোক মনে করে। অন্যান্য মানুষের মতো ওরও মজা লাগে জয়ের মজা উড়াতে, কিন্তু তেজ তো জানেই না যে জয় এখন গরিব না, ও এখন কোটিপতি। আর আজকে জয় তেজের সঙ্গে মজা করার মোড়ে আছে, আর ও চুপ ছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমার কোনো চান্স ছিল না, তাই তো অনিতা মানা করে দিল। এটা শোনার পরই তেজের চোখে মুখে হাসি ফুটে উঠল, কিন্তু রাত জয়ের জন্য একটু দুঃখ প্রকাশ করল। সরি ভাই। আরে সরি বলার কিছু নেই ভাই, আমি তো এতে খুশি যে অনিতা আমাকে আমার জায়গা দেখিয়ে দিয়েছে, স্পষ্ট তার চলে গিয়েছে জীবনে। আমি এই সময়কে সেলিব্রেট করতে চাই, তাই আজকের দিনটা আমার তরফ থেকে। আরে আমি খাবো না, তোর এই ডিনার পাউডারের সঙ্গে জল তুই খা। জয়ের তৃতীয় রুমে ববি, যে এতক্ষণ চুপ ছিল, ও সানির কথায় খুব অবাক হয়েছে, কারণ যেখানে ওর নিজেরই খাওয়ার পয়সা নেই সেখানে ও সবাইকে ডিনার করাবে, কিন্তু ও এই মৌকাটা হাতছাড়া করতে চায়নি। চল না বন্ধু, সামনে একটা পাওভাজির দোকান আছে, সেখানে গিয়ে পাওভাজি খাই এক্সট্রা বাটার দিয়ে। আরে এর কাছে কি পাওভাজি খাওয়ানোর পয়সা আছে নাকি? যদি ওর কাছে টাকা থাকে তবুও আমি রাস্তার কাছের দোকান থেকে পাওভাজি খাই না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুই প্রত্যেক দিন বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খাস, কিন্তু জয় কোথায় প্রত্যেকদিন ডিনার করাই, আর যখন খাওয়াচ্ছে তখন আমাদের সঙ্গে খেয়ে নে। আচ্ছা খেতে হবে না, একটুখানি শুধু টেস্ট করে দেখবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি টেস্টও করব না, আমি শুধু তোদের সঙ্গে যাচ্ছি। জয় কিছু বলল না, শুধু একটা রহস্যময় হাসি দিয়ে ওর বন্ধুদের দেখতে লাগলো। আধা ঘন্টা পরেও জয়ের মুখে সেই রহস্যময় মিষ্টি হাসি বজায় ছিল, কিন্তু ওর বন্ধুরা জয়কে অবাক চোখে দেখছে। হোটেল তাজ গার্ডেন, তোর মাথা ঠিক আছে তো ভাই? আরে বুঝিস না কেন, এ তো খাওয়াতেই যাচ্ছে না, শুধু বড় বড় কথা বলছিল। শালাগোলা, তোর এখান থেকে ওই গার্ডটা দেখ কেমন করে আমাদেরকে দেখছে। ববির ভয় পাওয়াটা ভুল ছিল না। গার্ড ওদের উপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখছিল যেন ওদেরকে দেখে এলিয়েন মনে হচ্ছে। আর কেনই বা দেখবে না, একই তো হাওয়ায় চপ্পল পরা, তার উপর উপরের শার্টের বোতাম খোলা। এরকম ভিখারি হাদাতের মানুষকে এরকম পাঁচতলা হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডের একদম পছন্দ ছিল না, কিন্তু কি করার, চাকরি করার সুবাদে ওদেরকে নমস্কার করে গেট খুলে দিল। আর জয় তার ফ্রেন্ডদের ভেতরে নিয়ে গেল, আর ভেতরে গিয়ে ওরা যা দেখলো তা দেখে তো ওদের হুঁশি উড়ে গেছে। হোটেলের ভিতরে এত ঠাটবাট দেখে ওদের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। ওয়েটার, আমরা এই জানলার সামনে বসবো, তুমি খাওয়ার সূচিপত্র নিয়ে আসো। জয় খাবার সূচিপত্র পড়তে লাগলো, কিন্তু ওর বন্ধুরা এখনো ভয়েই ছিল। জয়, ওই ওইটা তো ও জানে কি আমরা ভুল জায়গায় চলে এসেছি, দেখলি তো কেমন করে ও মেনু কার্ডটা টেবিলের উপর ফেললো। চল এখান থেকে। ভাই অনিতা যে তোকে রিজেক্ট করে দিয়েছে, তার বদলা আমাদের থেকে নিচ্ছিস না তো?
এখানে জলও 500 টাকা ভাই। আরে বন্ধু, তুই হোটেলের বিলের চিন্তা করিস না। আরে ভাই জয়, আসো না, ও দেখে মিটার এই হোটেলের সব থেকে দামি খাবারও মটকেল নিয়ে আসে। এটা দেখে ববি আর রাজ আরও বেশি ঘাবড়ে যায়। ওরা ভাবছে আজকে ওরা জয়ের সঙ্গে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। ওরা জয়ের এই শান্ত স্বভাব দেখে কিছুটা সন্দেহ করছে যে জয় এখনও অনিতার রিজেক্ট করে দেওয়া নিয়ে শখের মধ্যে আছে। কিন্তু এখন আর কি করার আছে, এখন তো অনেক দেরি হয়ে গেছে, আর এখন যা হবে দেখা যাবে। তেজ যখনই ওর অর্ডার দেওয়া শেষ করলো, ও ওখানে নিতুকে দেখছিল। নিতুকে লাল কালারের ড্রেসে খুব সুন্দর লাগছিল। নিতুকে দেখে তেজ নিজের উৎসুকতাকে কন্ট্রোল করতে পারল না। হাই নিতু। তেজ এত জোরে চিল্লালো যে সবাই ওকে দেখতে শুরু করেছে। এটা দেখে নিতু কিছুটা অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু ও তেজকে ইগনোর করে যেতে লাগলো। আর যেতে যেতে ও জয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে নিজের বান্ধবীর সাথে ওখান থেকে চলে গেল। রাজ, ববি আর তেজ তিনজন এটা দেখে অবাক হয়ে গেল। কি, নিতু জয়কে দেখে হাসলো? নিতু তোকে দেখে হাসলো কেন? নিতু তোকে চিনে কিভাবে? তুই কি ওর সাথে আগে কথা বলেছিস? আরে না, কথা টথা কিছু হয়নি, একবার শুধু ওকে আমি হেল্প করেছিলাম। তেজের এই কথাটা একটুও পছন্দ হলো না। কি, নিতু ওকে দেখে হাসি দিয়েছে? আর তেজের জয়ের উপর খুব হিংসা হলো, আর এই হিংসা নিয়েই ও জয়কে বলে, বস, এইটুকু বেশি হয়নি, আর হবেও না। নিতু এই গরিবের পিছনে আসবে? ও কত বড় ফ্যামিলির মেয়ে, ও খুব শিক্ষিত পরিবারের, আর সবার সাথে খুব ভালো ব্যবহার করে। আর তোরা গরিব মানুষ, এসবের অন্য কিছু বের করে নিস। নিতুর মতো জয়ও তেজকে ইগনোর করে দেয়। কিছু সময় পর ওয়েটার ডিনার নিয়ে যায়। জয়, ববি, তেজ, রাজ ওদের জীবনে এই প্রথম এত দামি আর এত ভালো খাবার দেখল। টেবিলে খাবার দেখে চারজন এমনভাবে খেতে শুরু করলো যেন জীবনে তারা খাবারই খায়নি। হোটেলের সব স্টাফ আর ওয়েটাররা কখনো এরকম দেখেনি। কি চেয়ারের উপর পা তুলে কেউ চিকেন বিরিয়ানি খাচ্ছে। শুধু ওয়েটাররা শুধু এদের খাবার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ওদের বিলের কথা জিজ্ঞেস করতে যাবে তার আগেই ওয়েটার এসে বিল টেবিলের উপর জোরে ছুঁড়ে ফেলে। তেজ আর রাজ নিজের উৎসুকতা চেপে না রাখতে পেরে বিল চেক করে আর একটা বড়সড় ঝটকা খায়। তেজ তাড়াতাড়ি করে জয়কে বিলটা দেয় আর আরাম করে বসে, আর বিল দেখে জয়ের কি প্রতিক্রিয়া হয় সেটার মজা নেয়। আরে বন্ধু, কত বিল এসেছে? 32,500। এটা শুনেই ববি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ববি এত বিল শুনে খুব ভয় পেয়ে যায় আর বলে যে, এটা কি, পুরো রেস্টুরেন্টের বিল দেখা আমাকে। ববি নিজের চেয়ারে বসে বিলটা চেক করতে থাকে। রাজ তো এত শক্ট পেয়েছে যে নিজের চেয়ারের মধ্যেই আঠার মতো লেগে বসে আছে। তেজ তো মজা নিয়ে চেয়ারের উপর বসে টুথপিক দিয়ে দাঁত পরিষ্কার করতে থাকে। ভাই চিন্তা করিস না, আমাদের জয়বাবু আছেন না, ওই তো বিল দিবে। বিল দেখে জয়ও ভয় পেয়ে যায়, কিন্তু জয় মনে মনে ভাবলো আমাকে এত বিল দেওয়ার সঙ্গে অভ্যস্ত থাকতে হবে। জয় রেস্টুরেন্টে বসে থাকা আরও লোকজনকে দেখে এটা ভাবে যে এরা শুধু এক টাইমের খাবারের জন্য এত টাকা খরচ করে দেয়। এই এতগুলো টাকা ওর 4 মাসের বেতনে হতো। ও এটাও লক্ষ্য করলো যে এই এত বড় রেস্টুরেন্টটা পুরো কাস্টমার দিয়ে ভরা। এখন জয়ের মাথাও বিজনেসম্যানের মতো কাজ করতে শুরু করলো। ও ভাবতে লাগলো যে বড়লোকদের ভালো খাবার খাইয়ে বেশ ভালো টাকায় ইনকাম করা যায়। জয়, বিলের এতগুলো টাকা একা দিতে পারবে না, আমাদেরও টাকা মিলাতে হবে। আমার কাছে 2500 টাকা আছে। আমার কাছে তো 750 টাকা আছে, যার মধ্যে থেকে আমাকে ফোনের টাকাও দিতে হবে। এটার মধ্যে 1 টাকাও দেব না, কারণ আমি তো আসতে চাইনি, তোরা বললি বলেই আসলাম। আর এখানে আমাদের জয়বাবু নিয়ে এসেছেন, তো জয়বাবুই বিল দেবেন। রাজ আর ববি এটা দেখে হতবাক হয় যে এইরকম একটা পরিস্থিতিতে জয় এত শান্ত কি করে আছে। জয় ওয়েটারের দিকে তাকালো। এই রেস্টুরেন্টের 1 মাস পেমেন্ট কত হতে পারে, এটার আইডিয়া কি তোরা দিতে পারবি? এটা শুনেই রাজ আর ববি এমনভাবে তাকালো যে ওদের মনে হচ্ছে জয় এত বিল দেখে পাগল হয়ে গেছে। তেজ এতক্ষণ ধরে বসে বসে নিজের দাঁত খোঁচাচ্ছিল, সে দাঁত খোঁচানো বন্ধ করে দিল। ওয়েটারের মনে হলো ও কিছু ভুল শুনেছে। কি? আমি জিজ্ঞেস করেছি যে এই রেস্টুরেন্টের 1 মাসের পেমেন্ট কত হবে। ওয়েটার জয়কে মাথা থেকে পা অবধি দেখল, আর ও বুঝতে পারলো যে জয়ের কাছে বিল দেওয়ার টাকা নেই, এজন্যই ও টাইম পাস করছে। রেস্টুরেন্টের আর্নিং ছাড়ো আর ওদিকে দেখো। ওয়েটার সিসিটিভি ক্যামেরার দিকে আঙুল তাক করলো আর সবাই ওই দিকেই তাকালো।
এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা শুধু তোমাদের মতো মানুষদের জন্যই লাগানো হয়েছে, যারা টাকা না দিয়ে পালিয়ে যায়। আমরা এই সিসিটিভির ভিডিও পুলিশকে দিয়ে তারপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে তাদের সঙ্গে কী যে করে তা তোমরা শুনতেও চাইবে না। পুলিশের নাম শুনে রাজ, তেজ আর ববি ভয় পেয়ে যায়। আরে পুলিশ না ভাই, আমার বাবা যদি জানতে পারে যে আমাকে পুলিশে ধরেছে, পুলিশ কি মারবে, তার 3 ডবল আমার বাবাই মারবে। পুলিশের কাছে যদি মামলা চলে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। জয়, তুই এটা কি করলি? আমাকে এসবের মধ্যে জড়াবি না, এই পুলিশের চক্করে আমি নেই। তো স্যার, আপনি কার্ড সোসাইল করবেন না, ইউপিআই করবেন না ক্যাশ দেবেন? সবাই জয়ের উত্তরের অপেক্ষায় আছে। বিল তো আমি দেব না, নিজের রেস্টুরেন্টের নিজের বিল কে দেয়? কেউ জয়ের কথা বুঝতে পারছে না। মানে? রেস্টুরেন্টের খাবার আর ব্যবহার আমার কাছে ভালোই লেগেছে, ভাবছি যে এই রেস্টুরেন্টটাই কিনে নিই। এই কথা শুনে ওয়েটার ববি, রাজ আর তেজের মুখ হা হয়ে গেছে। আর ববির মুখের ভেতর থেকে মাছি ঢুকে পুরো ওয়াল ঘুরে বাইরে বেরিয়ে আসে, তবুও ওর মুখ হা হয়েই আছে। আর জয় মনে বিশ্বাস নিয়ে সবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। আর ও রাজকে জিজ্ঞেস করে, কি বলিস রাজ, রেস্টুরেন্টটা কিনে নিই? সত্যি কি জয় রেস্টুরেন্টটা কিনে নেবে নাকি বিল না দেওয়ার জন্য জয়ের সাথে সাথে সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে? জয় যে রেস্টুরেন্টটা কেনার সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক সিদ্ধান্ত হবে নাকি ভুল, এটা জানার জন্য শুনতে থাকো বেচারা জয়ের বিলিনিয়ার হওয়ার কাহিনী। আমাকে লাগছে যে তুই পাগল একটা, কিন্তু এখন বিশ্বাস হয়ে গেছে যে তুই সত্যিকারের একটা পাগল। চিন্তা করিস না, এখানে আমার পাগলেরও চিকিৎসা করি। সিকিউরিটি। এটা শুনেই রাজ আর ববি মনে মনে চিন্তা করতে থাকে যে ও পাগল না, সব থেকে বড় পাগল আমরা, যে না বুঝে না চিন্তা করে জয়ের কথায় রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। ওয়েটার যখন সিকিউরিটিদের ডাকলো তো রেস্টুরেন্টের চারদিক থেকে মোটাসোটা দানবের মতো 4টা সিকিউরিটি গার্ড তাদের দিকে আসতে লাগলো। দানবের মতো সিকিউরিটিদের দেখে ববি, রাজ আর তেজের হুঁশ উড়ে যায়, কিন্তু জয়ের চোখে মুখে একটা কনফিডেন্স ছিল, তা দেখে রাজ আর ববির আরও বেশি ভয় লাগতে শুরু করে। জয়, প্রচুর মজা হয়ে গেছে, আর মজা করিস না, মজা করা বাদ দে। আর দেখ, এরা কিন্তু টাকা না নিয়ে আমাদের ছাড়বে না। আমাদের এখন পরিবারের সবাইকে ফোন করতে হবে আর টাকা চাইতে হবে। এই অনাথ জয়ের তো এই দুনিয়াতে কেউ নেই, তো ও কাকে ফোন করবে? আমি আগেই বুঝতে পেরেছিলাম অনিতার রিজেক্ট করাটা ও মন থেকে মানতে পারেনি, তাই ও যা কিছু করেছে তোরা দুইজন যা করার কর, কিন্তু আমি এই পাগলের চক্করে ফাঁসবো না। এটা বলে তেজ ওখান থেকে পালিয়ে যায়। জয় বন্ধু, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। যদি সিকিউরিটিদের হাতে পড়ি তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে, একদম চাটানি বানিয়ে দিবে। আরে ববি, আরে চিন্তা করিস না, এখন তো আমাদের মিষ্টির অর্ডার বাকি রয়েছে। বল কি মিষ্টি খাবি? তোরা আজকে মায়ের খাবি, তাও আবার ফ্রিতে। এরপর জয় বড় স্টাইলের সাথে নিজের পকেট থেকে তার দাদুর দেওয়া ডেবিট কার্ডটা বের করে তার টেবিলের মধ্যে ছুঁড়ে ফেলে। আর তারপর ওর ব্যাংকের ম্যানেজারকে ফোন করে আর ফোনটা স্পিকারও রাখে। হাই অ্যালেক্স স্যার, আমার নাম প্রিয়াশা, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বলুন আপনার আমি কি সাহায্য করতে পারি? হাই পিয়াসা, আমার চেক করার ছিল যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ঠিক আছে স্যার, আমাকে 1 মিনিট সময় দিন, আমি চেক করে বলছি কত আছে আপনার ব্যালেন্স। ওয়েটার একদম শিওর ছিল যে 1 মিনিট পর জয়ের কপালে দুঃখই আছে, সেই জন্য সিকিউরিটি গার্ড একদম তৈরি আছে ওদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু তখনই স্যার, আপনার অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে। ওয়েটার যখন শুনল জয়ের অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে, সেটা শুনে ওর মুখমণ্ডলেরও 50 কোটি টুকরা হয়ে গেল। আর ওয়েটার তাড়াতাড়ি করে সিকিউরিটি গার্ডদের ইশারা করলো থেমে যাওয়ার জন্য, কারণ তার সেই সিকিউরিটি গার্ডরা এখনই জয়, ববি আর রাজদেরকে এখনই কলার ধরে উঠাতেই যাচ্ছিল। ববি আর রাজকে দেখে কোনো খেলনার মতো লাগছিল, আর মনে হচ্ছিল যে খেলনা যেমন ব্যাটারি শেষ হয়ে যায় তেমনই ওদেরও শেষ হয়ে গেছে। এখন জয় ওয়েটারকে রূঢ় কণ্ঠে বলতে লাগলো, তোমাদের ম্যানেজারকে ডাকো। জি স্যার। ওয়েটার ম্যানেজারকে ডাকতে চলে গেল। আর এদিকে রাজ আর ববি যেন কোনো ঘোর থেকে বেরোলো। তোর গোপন কথা বুঝে গেছি, তুই কোনো সুপার হিরো তাই না? দিনের বেলা গরিব থাকি আর রাতের বেলা বড়লোক হয়ে যাই যে। চুপ করবি বিকি, কেন মাথা খারাপ করছিস?
সত্যি করে বল জয়, এতগুলো টাকা আসলো কোথা থেকে? তোর কাছে তুই কিছু খারাপ কাজ করিসনি তো? আরে বন্ধু, চিন্তা করিস না, এটা আমার ভালো কাজেরই ফল। আরে এইগুলো আমারই টাকা, মানে হলো আমার দাদুর টাকা। তোর দাদুর কাছে এতগুলো টাকা আসলো কিভাবে? আরে ওনার কাছে প্রথম থেকেই এত টাকা ছিল, কিন্তু উনি আমার কাছ থেকে এই কথাগুলো গোপন রেখেছিল। কেন জানি না, তবে আমার মনে হয় উনি মনে করেছিল যে এই টাকার কথা আমি জানলে এই টাকাটা আমাকে অলস এবং অহংকারী বানিয়ে দেবে। আমাদের কিছু ক্লাসমেটদের কর্ম দেখে উনি তাদের চিন্তাধারা কিছুটা বুঝতে পেরেছিল, আর আমার মনে হয় যে উনি এখন বুঝতে পারছে যে আমি এখন ওনাদের বংশের যোগ্য উত্তরাধিকারী হতে পেরেছি। আর উনি এই জন্যই উনি শর্ত দিয়েছে যে উনি যেই টাকাটা আমাকে দিয়েছে তার থেকে দ্বিগুণ বানিয়ে আমাকে দেখাতে হবে। আর উনি এটাও বলেছেন যে আমি যদি এটা না করতে পারি তাহলে আমাকে সেই আগের মতো গরিব জীবনযাপন পালন করতে হবে। রাজ আর ববি চোখের বাধা না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে জয়ের কথা মন দিয়ে শুনছিল। ওরা দুজন জয়ের সাথে সাথে নিজেদের জন্য অনেক খুশি ছিল। অদ্ভুত, অবিশ্বাস্য। আমি তো এইসব শুধু সিনেমাতে দেখছি। সত্যি কথা বলি, আমিও তেজের মতো পালিয়ে যাওয়ার প্ল্যানই করছিলাম। ভগবানের অশেষ কৃপা যে আমি এটা করিনি, ফলে আমার সারা জীবনে একটা আফসোস থেকে যেত যে আমি একটা বড়লোক বন্ধু হারিয়ে ফেললাম। আরে অনিতার কথা চিন্তা করি। যখন অনিতা জানতে পারবে যে জয় একটা ভিখারি না, ও একজন কোটিপতি, তাহলে ওর অবস্থা কেমন হবে? হ্যাঁ, অনিতার যা অবস্থা হবে সেটা তো সময়ই বলে দেবে। কিন্তু ওয়েটার যখন ভেতরের কথা ম্যানেজারকে গিয়ে জানালো আর বলল যে জয় কেমন করে রেস্টুরেন্টে কেনার কথা বলেছে, তারপরে তা শুনে ম্যানেজারের তো একেবারে হুঁশ উড়ে গেছে। ম্যানেজার তখন এই কথা শুনে জয়কে নিয়ে সোজা রেস্টুরেন্টের মালিক অজয় বর্মনের কাছে নিয়ে যায়। অজয় বর্মন ছিলেন একজন খোশ মেজাজের বাঙালি, যার স্বভাব ছিল নিজেও হাসা আর অন্যকেও হাসানো, আর নিজে খেতে এবং অন্যকে খাওয়াতে বিশ্বাসী ছিলেন। উনি নিজেই অনেকদিন ধরে চিন্তা ভাবনার মধ্যে ছিলেন এই রেস্টুরেন্টকে বিক্রি করার জন্য। মিস্টার অজয় বর্মন এটা দেখে আশ্চর্য হয়ে যান যে ওনার মেয়ের বয়সী একজন ছেলে ওনার সাথে এত বড় ডিল করতে এসেছে। জয় রেস্টুরেন্টের প্রত্যেক দিনের রুটিন আর মাসের খরচার উপর একবার নজর বুলিয়ে নেয়, আর সাথে সাথে জয় মিস্টার অজয় বর্মনকে 3 কোটি টাকা দিয়ে এই রেস্টুরেন্টটা কিনে নেয়। এটা সেই জয় ছিল যার কাছে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের পেট চালানোর মতো টাকা ছিল না, আর এখন সে এত বড় রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে আর অন্যদের খাবার খাওয়াচ্ছে। মিস্টার অজয় বর্মন জয়ের সাথে হাত মিলালেন আর ডিল পাকা করে জয়কে কংগ্রেচুলেশন উইশ করলেন। সত্যি বলতে আমার অন্য কাজের জন্য টাকার দরকার ছিল, আর আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে 20-21 বছরের মধ্যে একটা ছেলে আসবে আর আমার প্রবলেম সলভ করে দেবে। থ্যাংক ইউ বাচ্চা। না, এই বাচ্চা নামটা শ্যুট করছে না তোমাকে, তোমাকে তো একমাত্র মিস্টার ব্যানার্জি নামটাই শ্যুট করবে। ধন্যবাদ মিস্টার বর্মন। মেনশন নট। আজকের দিনটা খুব ভালো মিস্টার বর্মন, যার যেই জিনিসটা চাই সে সেই জিনিসটাই পাচ্ছে। জয়ের এত সুন্দর নর্মভদ্র আচরণ আর কথাবার্তার খুশি হয়ে মিস্টার বর্মন তার ড্রয়ার থেকে একটা কালো কালারের মেডেল কার্ড বের করেন আর জয়ের দিকে কার্ডটা বাড়িয়ে দিয়ে বলতে থাকেন, ডিলটা পাকা হওয়ার খুশিতে আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট একটা উপহার, এটা গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্লাবের ভিআইপি কার্ড। এর আগে মিস্টার বর্মন আর কিছু বলতেন ববি যে এতক্ষণ ধরে মিস্টার বর্মনের ভালো মানুষের ফায়দা উঠিয়ে রেস্টুরেন্ট থেকে ব্রাউনি আর আইসক্রিম চেটে চেটে খাচ্ছিল। গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্লাবের নাম শুনেই এক্সাইটেড হয়ে যায়, আর যার ফলস্বরূপ মিস্টার বর্মনের হাত থেকে ববি কার্ডটা এক প্রকার ছিনিয়ে নেয়। গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বারশিপ? আরে জয়, এই ক্লাবের মেম্বারশিপ শুধু গুজরাটের বড় বড় বিজনেস ফ্যামিলির সদস্যরাই পায়। এখানে প্রবেশ করার জন্য শুধু বড়লোক হলেই চলবে না, তার সাথে বড় বিজনেসম্যান ফ্যামিলির সদস্য হওয়া জরুরি। অরূপ আর অনিতাও এখানে প্রবেশ করতে পারবে না। শুনেছি এখানে সবাই টেনিস খেলতে খেলতে বড় বড় ডিল ফাইনাল করে। ববি কার্ডটাকে এমনভাবে দেখছিল যেন ওটা একটা কার্ড না, সুন্দর এবং কোমলবতী কোনো মেয়ে। মিস্টার বর্মন কার্ডটা ববির হাত থেকে আস্তে করে নিয়ে জয়ের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, ও পাগল আছে, কিন্তু সত্যি কথাই বলেছে। এই ক্লাব থেকে অনেক ফায়দা হবে তোমার, আর এখন থেকে তোমার
আমার দেখা সাক্ষাৎ প্রায় হতে থাকবে। বর্মন সাহেব, অনেক কাজ করার আগে আপনার সাথে ইয়াং জেনারেশনের থেকে অনেক কিছু শেখার আছে। ওখানে বসে খেতে খেতে বিজনেসের আলোচনাও করে নেব। জয় ধন্যবাদ বলে কার্ডটা গ্রহণ করে নেয় আর মনে মনে ভাবে যে ওর এখন নিজের ভিজিটিং কার্ড ছাপিয়ে নেওয়া উচিত। যদি ক্লাবে কেউ ওর কাছে ভিজিটিং কার্ড চায় তো তাদেরকে দেওয়ার জন্য হলেও তো ভিজিটিং কার্ড দরকার। এর ফলে ও সবার সামনে নিজেকে একজন প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে প্রেজেন্ট করতে পারবে। মিস্টার বর্মনের সঙ্গে ডিলটা শেষ করে ববি, জয়, রাজ এরা তিনজন আবার নিজেদের হোস্টেলে ফিরে আসে। তেজ এদের তিনজনকে সুস্থ ও সফলভাবে আসতে দেখে অবাক হয়ে যায়। ববি আর রাজ তেজকে অনেক কথা শোনায় ওদেরকে ওখানে ফেলে রেখে আসার জন্য, আর এটাও ওকে বলে যে জয় ওখানে বসে বসে কিভাবে পুরো রেস্টুরেন্টটা কিনে নিল আর এখন জয় ওই রেস্টুরেন্টেরই মালিক। এই কথা শুনে তেজ জোরে জোরে হাসতে শুরু করে। আরে তোদেরকে কি বশীকরণ করে নিয়েছে নাকি জয়? যদি সত্যিই জয় ওই রেস্টুরেন্টের মালিক হয় তাহলে তো আমি বলিউডের বড় নায়ক হয়ে গেছি। যা যা শুয়ে পড়, কালকে সকালে উঠে তো আবার কলেজের ক্যান্টিনে এঁঠো বাসন ধুতে হবে। আসছে রেস্টুরেন্টের মালিক হতে। তেজ জয়ের উপর হাসতে শুরু করলো আর জয় তেজের উপর হাসতে শুরু করলো। শুধু পার্থক্য এইটুকুই যে তেজ জয়ের সামনে হাসে আর জয় মনে মনে তেজের উপর হাসে। জয় মনে মনে এটা ভেবেই খুশি যে অনিতার মতো তেজের ও আসল চরিত্র ওর সামনে প্রকাশ হলো। এখন জয়ের সময় এসেছে, ও ওদেরকে দেখাবে যে ওর পজিশন এখন কোথায়। এর পরের দিন জয় ববি আর রাজের সাথে কলেজে প্রবেশ করল। আজকে যেন জয়ের চোখে কিছু আলাদাই চমক ছিল এবং নিজের মধ্যে খুব বেশি কনফিডেন্স ছিল। সবার জন্য আজকের দিনটা সাধারণ হলেও জয়ের জন্য আজকের দিনটা বিশেষ দিন ছিল। ও এখন বেচারা জয় থেকে কোটিপতি জয় হয়ে গেছে। যখনই জয় ক্লাসের মধ্যে প্রবেশ করল তখনই ওর ক্লাসমেটরা বেচারা যায় বলে রাগাতে শুরু করলো। নাও এসে গেছে মিস্টার হেয়ারপিন। আরে বেচারাকে কেউ একটু ব্রেকফাস্ট করিয়ে দাও। আরে বেচারা তো সব টাকা অনিতার গিফটের পিছনে খরচ করে দিয়েছে। সাহস তো দেখো, এর ফ্রেন্ড হওয়ার যোগ্যতা নেই আর আসছে অনিতার বয়ফ্রেন্ড হতে। অনিতা এক কোণায় বসে বসে জয়ের অপমানের মজা নিচ্ছিল। জয় এখনও চুপ করে আছে, কিন্তু রাজ আর ববি চুপ করে থাকতে পারল না। কাজ টাকা দিয়ে যদি তোমাদের বুদ্ধি কেনা যেত তাহলে তোমরা কেউ এরকম কথা বলতে পারতে না। কাউকে ছোট দেখালেই তুমি উপরে উঠতে যাবে না, আরে তুমি তো তার থেকেও নিচে নেমে যাবে। আরে তোমরা তো এখনো জানো না জয় আসলে কে, আর যখন তোমরা জানতে পারবে জয় আসলে কে তখন তোমরা অনেক পস্তাবে। এ হলো। আরে থাক না ববি, এদের কথা আমার কিছু আসে যায় না। এমনিতেও এরা হলো একজন তোতা যারা নিজের কিছু বলতে পারে না, অন্যের শেখানো কথা বলে, আর আমি ওদের লেভেলে যেতে চাই না। এটা বলেই জয় নিজের ব্রেঞ্চে বসতে যায় অনিতাকে না দেখার ভান করে, কারণ কালকে সবার কথা ওর মনের মধ্যে খুব করে লেগেছে। কারণ কালকে ও গরিব ছিল, বেচারা ছিল, কিন্তু এখন আর ও গরিব আর বেচারা নেই। কিন্তু এই বোকারা তো জানেই না যে ওদের পুরো নেটওয়ার্ক মিলিয়েও ও জয়ের সঙ্গে টক্কর দিতে পারবে না। জয়ের অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকা। আরে না 50 কোটি না, এখন তো বেঁচে আছে 47 কোটি। অনিতার জয়ের অ্যাটিটিউড দেখে অনেক রাগ হতে লাগলো, কারণ জয় ইনডাইরেক্টলি ওকে টোন করছিল। অনিতার এটা পছন্দ হলো না, তাই ও রাগে জয়ের রাস্তা আটকালো। কি বললি তুই? লেভেল? তুই লেভেলের কথা বলছিস? এই কলেজে পিওনের লেভেলও না তোর লেভেলের থেকে অনেক উপরে। চম্পু কোথাকার। অনিতা, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তোমরা সবাই বোকা, আমি এখন বলছি তোমরা চুপ করে থাকো, নইলে পরে কিন্তু পস্তাবে তো জয়। হাতে ভিখারির বাটি নিয়ে ঘরে, আবার স্বপ্ন দেখে রাজকুমার হওয়ার। এর কিছু করার ক্ষমতা নাই, আর না কখনো এর লেভেল আগে বাড়বে। তো আমি নিশ্চিত যে এরপরেও ওর লেভেল কখনো ভুলে যাবে না। ববি আর রাজের হাতে যদি কোনো ক্ষমতা থাকতো তো জয়ের ফোন থেকে জয়ের সব ব্ল্যাঙ্ক ব্যালেন্স ওদের দেখিয়ে দিত, কিন্তু জয়ের এতে কোনো ইন্টারেস্ট। আর তখনই ক্লাসরুমের বাইরে থেকে একটা ছেলে আওয়াজ আসলো। লেভেলের কথা তুমি নাই বলো অনিতা, সেটা তোমার জন্যই ভালো।
এই কথা শোনার পর সবাই সেই দিকেই ফিরে যায় যে কে কথাটা বলল। দেখলো যে আয়শা বর্মন ক্লাসে প্রবেশ করছে। আয়শা বর্মন অন্য সেকশনে পড়ে। ও কলেজের মধ্যে 3 জন সব থেকে সুন্দর মেয়ের মধ্যে একজন পড়ে। সুন্দরতা আর বড়লোকের মধ্যে বলতে গেলে ও অনিতার ওপর লেভেলের। ক্লাসের মধ্যে যতগুলো ছেলে ছিল আয়শাকে দেখে সবার নিঃশ্বাস যেন আটকে গেল। ওকে এক পলক দেখার জন্য কলেজের গেট থেকে বাইরে অবধি ছেলেদের লাইন পড়ে যায়। কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে কলেজের সব থেকে সুন্দর মেয়েটি জয়কে কেন প্রোটেক্ট করছে। জয় অনিতাকে পছন্দ করে না বলে আয়শা কি সেই কারণেই জয়কে প্রোটেক্ট করছিল, নাকি সানি যে এত কোটি টাকার মালিক সেটাও জানতে পেরে গেছে? এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে গেলে শুনতে থাকুন অসহায় জয়ের কোটিপতি বিজনেসম্যান হওয়ার কাহিনী। আয়শাকে দেখার পর ক্লাসের সব মেয়েদের মনে একটাই প্রশ্ন আসে, কেন সব সুন্দর মেয়ের মধ্যে এই সুন্দর মেয়েটি এই ভিখারি জয়ের জন্য লড়ছে? আর ওইদিকে ক্লাসের সব ছেলেরা আয়শাকে এমনভাবে দেখছে যেমন বাচ্চারা আইসক্রিম আর চকলেটকে দেখে। আয়শা স্টাইল করে হেঁটে এসে অনিতার সামনে দাঁড়ায়। তো আমি অপেক্ষা করছিলাম, তুমি তো জয়ের লেভেলের ব্যাপারে সব কিছু বললে, এখন তোমার লেভেল কতটা সেটা আমাকে বলো। মাফ করবেন, কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাইছি যে ব্যাপারে তুমি জানো না সে ব্যাপারে কথা বলা উচিত নয়। তুমি কি করে জানবে কার লেভেল কত দূর? সাইদ, তুমি আমাদের ডিপার্টমেন্টের না, তাই তুমি জানো না। জয়ের লেভেল আমাদের এটো বাসন ধোয়ার লোকের থেকে বেশি না। আর তুমি কেন আমার ব্যাপারে বলছো? কেননা এখন এই ব্যাপারটা আমার সঙ্গেও যুক্ত আছে, তো আমি বলতেই পারি। জয়ের ব্যাপার এখন আয়শার ব্যাপার হয়ে গেছে। এটা শোনার পর সবাই ক্লাসের মধ্যে কানাঘুষা করতে শুরু করে। আবার কেউ কেউ এটাও ভাবছে এবং আশা রাখছে যে আয়শা একটা ভালো মেয়ে। ওরা সবাই ভাবছে যে জয় বুঝি আর ছেলের বাড়ি কাজ করে, তাই আয়শা জয়ের হয়ে ওকালতি করছে। জয় নিজেও আশ্চর্য হয়ে গেছে যে আয়শা ওকে কেন সাপোর্ট করছে। এদিকে অনিতা একটু আপসেট ছিল, কারণ সুন্দরতা আর টাকা পয়সার দিক থেকে আয়শা অনিতার থেকে উপরে আছে। আয়শাকে আপসেট করা মানে ওর বাবাকেও আপসেট করা, কারণ আয়শার বাবা ছিলেন একজন বড় বিজনেসম্যান। তাই অনিতা এত বড় রিস্ক নিতে চাইছিল না। আর অনিতা সবার সামনে নিজের অপমান হতেও দিতে পারে না, তাই কিছুটা কূটনৈতিকভাবে ও আয়শাকে জিজ্ঞেস করলো যে ওর কথার মানে কি। তোমরা তো তাজ গার্ডেনের নাম তো শুনেছই। হ্যাঁ, তো কি হয়েছে? তোমাদের হয়তো এটা জানা নেই যে ওই রেস্টুরেন্টটা আমার বাবার ছিল। এটা শুনেই সবাই অবাক হয়ে যায়। কি, তাজ রেস্টুরেন্টের মতো বড় রেস্টুরেন্ট যেগুলো শুধু সেলিব্রিটি বা বড় বিজনেসম্যানরাই এটার প্রাইস বহন করতে পারে, আর সেই রেস্টুরেন্টটাই কিনা আয়শার বাবার। তেজ এই কথা শুনে জয়কে টিটকারি করে বলতে থাকে, মনে হয় জয় আয়শার কাছ থেকে ভিক্ষা চেয়েছিল, এজন্যই কাল ওরা 3 জন ওই রেস্টুরেন্ট থেকে একদম সুস্থভাবে হোস্টেলে আসতে পেরেছিল। জয়, ববি আর রাজ তেজকে ইগনোর করে ওরা 3 জন একে অন্যের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল। আর জয় বুঝতে পারে যে এখন কি হতে চলেছে। ও, এবার আমি বুঝতে পেরেছি। জয় মনে হয় তাজ গার্ডেন মানে তোমার বাবার রেস্টুরেন্টে কাজ করে না। সরি, হ্যাঁ, আমি তোমাকে বা তোমার রেস্টুরেন্টকে কিছু বলিনি, কিন্তু এগুলো সব জয়ের ভুল। তুমি এই সামান্য ওয়েটারের জন্য আমাকে ভুল বোঝো না কিন্তু, প্লিজ। তোমার নাম অনিতা, কিন্তু তুমি সত্যিকারেরই একজন অন্ধ। এই জন্য তুমি মালিককে চাকর ভাবছো। তাজ গার্ডেন রেস্টুরেন্ট আমার বাবার ছিল, কিন্তু এখন নেই। কাল রাত্রেবেলা আমার বাবা রেস্টুরেন্টটা বিক্রি করে দিয়েছে জয়কে। জয় হলো তাজ গার্ডেনের এখন নতুন মালিক। আয়শার কথা পুরো ক্লাসের মধ্যে নিউক্লিয়ার বোমের মতো ফাটল। এই কথা শোনার পর মনে হয় একজন একদম বেহুশ হয়ে যাবে। আর অনিতার পায়ের নিচ থেকে যেন জমিনটা সরে গেল। অনিতা নিজের সিটে বসে পড়ল অবাক হয়ে। অসম্ভব। ক্লাসের সবার নজর এখন জয়ের ওপর। ওদের এমন মনে হচ্ছে ভগবানকে মানুষ রূপে দেখে নিল। সত্যি তো স্যার, এটা তো কাহিনীতেও সত্যি হতে পারে না। আরে আয়শা মিথ্যা কথা কেন বললো? তেজ যেন শখ খেয়ে নিজের মাথা ধরে বসে পড়ল আর ভাবতে থাকে, ধুর বাবা, কেন যে আমি এদেরকে ছেড়ে পালিয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। কাল রাত্রেবেলা আমার রাজ আর আবিরের কথা মেনে নেওয়া উচিত ছিল। আমি বলেছিলাম না সবাই পস্তাবে? আসলো না মজা?
সবাই যখন এই শখ থেকে বেরোনোর চেষ্টা করছিল তখন আয়েশা সবাইকে আরও একটা শখ দিল। আয়েশা জয়ের কাছে গেল আর মিষ্টি সুরে জয়কে বলল, ধন্যবাদ জয়, আমার বাবাকে সাহায্য করার জন্য। ওনার টাকার খুব দরকার ছিল। তুমি একটা পরীর মতো আমাদের জীবনে এসেছো। আজ পর্যন্ত জয়ের সঙ্গে এত মিষ্টিভাবে কোনো মেয়ে কথা বলেনি। ওর পা দুটো কাঁপতে শুরু করেছে আর ওর হৃদয় রাজধানীর থেকেও বেশি জোরে দৌড়াচ্ছে। জয় পুরো চেষ্টা করছে যেন নিজের ভারসাম্য বজায় রাখতে পারে। বাবা তোমাকে ধন্যবাদ দিতে চান, আর উনি চান তুমি যেন কাল আমাদের বাড়িতে আমাদের সাথে যেন রাতের খাবারটা খাও। হ্যাঁ, কিন্তু এটার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে, কারণ আমিও এটা চাই। আয়েশা জয়ের চোখের দিকে তাকিয়ে থাকে আর জয়ের চোখের নিচে জন্য ভালোবাসা দেখতে পেয়ে ক্লাসের সবার চোখে জল চলে আসে। আজ পাক্কা রাত্রিবেলা আয়েশার সাথে ব্রেকআপ হওয়ার জন্য সবাই খুব পার্টি করবে। জয় নিজের সমস্ত সাহস এক জায়গায় করে বলে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালকে কলেজ শেষ হলে দুজনেই একসঙ্গে যাব। বাই। আয়েশার বায়ের মিষ্টতার আগে পুরো গুজরাটের মিষ্টিও ফিকে ছিল, কিন্তু ক্লাসের সব ছেলেরা ওর থেকে এত তিক্ততা ভরা কথা কখনো শোনেনি। আয়েশা চলে যাওয়ার পর থেকে জয় সবার নজরে আসা শুরু করে দিয়েছে। এক একজন করে স্টুডেন্ট এসে জয়ের মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব করার চেষ্টা করে। আমি তো প্রথম থেকেই জানতাম আপনি কোনো বড় ফ্যামিলি থেকে বিলং করেন। আপনার ফেস বড় লোকদের মতোই। সরি ভাই, আমার কোনো কথা যদি খারাপ লাগে তো মাফ করে দিও। বড় লোকদের মধ্যে এই একটা ভালো মানুষই আছে যে ওরা মাফ করে দেওয়াতে বিশ্বাস করে। বেচারি অনিতা আয়শাকে নিজের অবস্থান দেখাতে গেল। জয় নিজের চোখের সামনে সবার রং বদলানোর দৃশ্য দেখতে লাগলো। কাল পর্যন্ত যার টাস্ক করতেও অপরাধ ছিল, আর আজ তার গলায় মেলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। জয়ের সবাইকে দেখে ঘৃণা লাগছে, আর এইদিকে অনিতার নিজের উপর নিজেরই ঘৃণা আসছে। যদিও কালকে জয়ের সাথে ভালো ব্যবহার করতো তো ও প্রত্যেক দিন তাজ গার্ডেনে খাবার খেতে পারত, সেলিব্রিটিদের সাথেই মিলতে পারত, আর নিজের ফ্যান ফলোয়ার বাড়াতে পারত এই নেট জগতে। কিন্তু জয়ের মুখের ভাব দেখে ও এটা তো বুঝতে পেরেছে যে জয় ওকে কখনো ক্ষমা করবে না, আর অনিতা ওর কাছে কখনোই ক্ষমা চাইতে পারবে না, কারণ ও কলেজের সব থেকে সুন্দর মেয়ে। আর জয়ের কাছে টাকা মাত্রই আসলো, কিন্তু অরুণের কাছেও টাকা কম নেই, তো ওকে জয়ের সামনে নিচু হওয়ার কোনো দরকার নেই। অনিতা গর্বের সাথে মুখ বেঁকিয়ে জয়কে বলতে লাগলো, এটা কোনো ব্যাপার না, আর এটা ভাবিস না যে তোর কাছে টাকা এসে গেছে বলে তুই আমার বরাবরই করবি। টাকা কখনো তোর লেভেল বদলাতে পারবে না। তুই যেমন আমার কাছে ভিখারি ছিলিস, ওরকমই ভিখারি থাকবি। খুব তাড়াতাড়ি এটা আমি সবাইকে দেখাবো। অনিতা রাগের চোটে ক্লাস থেকে বেরিয়ে যায়। অনিতার কথায় জয় আর এখন পাত্তা দেয় না, সব কিছু বোঝে না, আর এই বদলানোর গঙ্গাতে তেজ ও হাত ধোয়ার জন্য ছোট ছোট চোখ করে এবং মুখটা একদম অসহায় মুখের মতো করে জয়ের কাছে আসে, আর বড় মিষ্টতার সঙ্গে এবং নিজেকে ভোলা ভালা রূপে জয়ের সামনে প্রস্তুত করে এবং বলে জয়কে, আরে ভাই, তুই তো কথা খুব লুকাতে পারিস। আমি তোর জন্য অনেক খুশি। আসলে বন্ধুর জন্য বন্ধুই তো খুশি হয়। আরে বন্ধু, কালকে রাত্রে আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে, না হলে কখনোই তোদেরকে ছেড়ে যেতাম না। সরি ভাই, আমি জানি তুই বুঝতে পারবি। জয়ের সাথে সাথে ববি আর রাজও বুঝে গেছে কি তেজ জয়ের সামনে নিজেকে ভোলা ভালা দেখাচ্ছে আর ভালো হওয়ার ঢং করছে, কিন্তু ববি আর রাজ জানে যে ও যতই জয়ের সামনে নিজেকে ভোলা ভালা দেখানোর চেষ্টা করুক, জয়ের চোখে পাশ করতে পারবে না ও। ইটস ওকে, কোনো ব্যাপার না, মাঝের মধ্যে মানুষ এরকম ভয় পেয়ে যায়। আমি জানি ভাই, তুই অনেক ভালো। আরে বন্ধু, তোর সাথে আমার একটা ছোট্ট কাজ ছিল। তোর কাছে তো একদম কাজটা ছোটই। হ্যাঁ বল, কি কাজ? আমার বাবা জুতা জোর বিজনেস শুরু করেছে, সব ব্র্যান্ডের জুতার। কবে আসে যে আসল থেকেও আসল, কিন্তু ওনার কাছে এখন জুতা প্রোডাকশনের জন্য টাকা কিছুটা কম আছে। যদি তুই বন্ধুত্বর খাতিরে একটু হেল্প করে দিতি তো আমাদের বিজনেসটা সেট হয়ে যেত, আর সারা জীবন তোর জন্য জুতা ফ্রি।
তেজের এই বদলানোর রূপ দেখে জয়ের অনেক হাসি পাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে জয় নিজের হাসি চেপে রেখেছে। ও বিশ্বাসই করতে পারছিল না যে কোনো মানুষ এত জলদি কি করে বদলে যেতে পারে। জয় ভাবছে তেজ তাকে সেই পুরনো জয় মনে করেছে, যাকে ও বোকা বানাতে পারবে খুব সহজে। কিন্তু জয় না তখন বোকা ছিল না, এখন বোকা আছে। মাফ কর ভাই, আমি তোকে সত্যিই হেল্প করতাম, কিন্তু কি করব ভাই, আমাকে আসল জিনিসই বেশি পছন্দ। আমি মিথ্যা নকল জিনিসের থেকে দূরে থাকতে পছন্দ করি। আমি জানি তুই বুঝবি, আর তোর বাবাকে বিজনেসের জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট বলে দিস। জয়ের কথা শুনে তেজের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়, আর রাজ আর ববির মুখে হাসি ফুটে ওঠে। ওরা জয় এই আত্মবিশ্বাসী রূপ দেখে অনেক খুশি। জয়, ববি আর রাজ ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, আর তেজ মুখটা ফ্যাকাশে করে দাঁড়িয়ে থাকে। তেজ এখন বুঝতে পারে যে ও একটা বন্ধু না, তিনটা বন্ধু হারিয়ে ফেলেছে। সব ক্লাস শেষ করার পর জয়, রাজ আর ববি নিজেদের হোস্টেলের দিকে রওনা দেয়। যারা সিটি মেরে জয়কে দিয়ে ছোটোখাটো কাজ করাতো, তারা এখন জয়ের সাথে হাত মেলানোর জন্য আসে। কি আপনার কিছু চাই? কিছু কাজ থাকলে আমাদেরকে বলবেন। তখন তেল ছবিতে তেজ গতিতে অপরূপের গাড়ি জয়ের কাছে আসলো, আর ওই গাড়ি থেকে অনিতা, অরূপ আরও তিনটে ছেলে বের হয়, যাদের দেখে গুন্ডা গুন্ডা মনে হয়। অরূপ জয়ের সামনাসামনি এসে দাঁড়ায়, আর দুজনের চোখে চোখে রেখে তাকায়। শুনলাম তুই নাকি বড়লোক হয়ে গিয়েছিস, প্রচুর টাকা এসে গেছে তোর কাছে। ওই কিরা শোন, ব্যাংক যতই ফলুক হাতি হতে পারে না। তোর মতো বৃষ্টিতে থাকা ব্যাংক অনেক আসে চায়। অনিতাকে তুই লেভেলের কথা বলেছিস, এখনই দেখাচ্ছি আমি তোকে তোর লেভেল। চোখ নামা। অরূপ জোরে চিল্লায়, কিন্তু জয় অরূপের চোখে চোখ রেখেই তাকিয়ে আছে। যখনই অরূপ জয়ের ওপর হামলা করতে যাবে, রাজ মাঝখানে চলে আসে। কি করছিস? ওর রাগের বসে এমন কিছু করিস না যাতে তোকে পরে পস্তাতে হয়। জয় অনিতাকে কিছু বলো না। অনিতা, আয়েশার রাগটা জয়ের উপর দিয়ে কেন বারবার করছো? অরূপ জয় তোর সাথে লড়াই করতে চায় না। আরে ও যদি লড়াই করতেও চাইতো, আমার কি করতে পারবো? টাকা আছে শুধু ওর কাছে, কিন্তু বডি না। কালকে তো ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর ছাড়বো না। সর আমার সামনে থেকে। অবস্থা বিগতিক হতে দেখে ববি নিজের ফোন বার করলো। তোমরা চুপ হয়ে যাও, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। এটা শুনে তিনটা গুন্ডা হাসতে শুরু করে, আর ওই তিনটা গুন্ডার মধ্য থেকে একজন গুন্ডা বলে, আরে কেন ওর চক্করে নিজের মৃত্যুকে ডাকতে চাইছো? ওই চল চল, রাইট হিরো সাইড হয়ে যা। আর ববির কাছ থেকে ওর ফোন কেড়ে নেয়। গুন্ডা রাজ আর ববিকে জোরে ধাক্কা দিয়ে এক সাইড করে দেয়, আর অরূপ রাগ নিয়ে জয়ের দিকে এগিয়ে যায়। জয়ের বন্ধুদের ভয় পেতে দেখে অনিতা অনেক মজা নেয়, কারণ জয়কে ওর বয়ফ্রেন্ড অরূপ শাস্তি যে দিতে এসেছে। তোর ওপর সময় নষ্ট করা টাইম আমার কাছে নেই। চুপচাপ হাঁটু গেড়ে আমার অনিতার কাছে মাপসা, আর চোখ নিচে নামিয়ে এখান থেকে চলে যা। কিন্তু এটা না করলে আমি তোর এমন হাল করব যে টাকা তো তোর কাছে থাকবে, কিন্তু সেই টাকা দিয়ে লাইফে কিছু মজা নিতে পারবি না। অরূপ ভাই, তুমি বলো তো, কিছু মজা আমিও করে নিই। অনেকদিন হয়ে গেল কাউকে মারা হয়নি, তাই হাত খুব চুলকাচ্ছে। অরূপ একটা মুচকি হাসি দিয়ে ওদের অনুমতি দিল। জয় দেখল গুন্ডারা রাজ ও ববিকে ঘিরে ফেলেছে, আর তৃতীয় গুন্ডাটা জয়ের কাছে যাচ্ছে। নিজের হাতে একটা মোটা চেন বাঁধা আছে। যদি ওই হাত দিয়ে জয়কে মারে, তাহলে মুখের সাথে সাথে ওর মাথার বুদ্ধিও ব্যান্ড হয়ে যাবে। কিন্তু জয়ের নিজের থেকে নিজের বন্ধুদের বেশি চিন্তা হচ্ছিল, যারা ওর জন্য আজকে এত বড় বিপদের মধ্যে কি হবে। জয়কে নিজেকে আর নিজের বন্ধুদেরকে অরূপ আর অরূপের গুন্ডার হাত থেকে বাঁচাতে পারবে, নাকি নিজের ফ্রেন্ডদের জীবন রক্ষার জন্য অনিতার সামনে হাঁটু গেড়ে মাপ চাইবে? জয়ের নিজের দাদুর কাছে নিজেকে প্রমাণ করার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? গুন্ডাদের সঙ্গে মারপিট করার জন্য জয়ের দাদু কি জয়কে তাদের পরিবার থেকে বেদখল করে দেবে? আর জয়কে কি সেই আগের ভিখারির মতো জীবনযাপন করতে হবে? জয় কি কখনো নিজের বাবা মার ব্যাপারে খোঁজ খবর নিতে পারবে? কি হবে এখন জয়ের সাথে? আপনাদের
একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই।